নমস্কার জজিত। জজিত বাবু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার সাথে আছেন জাতির কথার সভাপতি জ্যোতির্ময় বাবু। নমস্কার। আপনাদের দুজনকেই আমাদের ত্রিপুরা হিন্দু সৈনিক পেজে স্বাগত। হুম। আহ, আর আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, যারাই যারাই দেখছেন আমাদের সাউন্ড কি ঠিক মতো আসছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং আমরা খুব আনন্দের সাথে জানাতে চাই, আমাদের ফার্স্ট লাইভ ভিডিও স্ট্রিমে আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা পাবো এটা আশা করিনি। আমাদের সাথে রয়েছেন দীর্ঘদিন ধরে বাংলার নির্যাতিত শোষিত হিন্দুদের অধিকারের জন্য কাজ করে যাওয়া জ্যোতির্ময় বাবু, এবং তার সাথে জয়জিৎ বাবু, যারা আমাদের জাতির কথা যেই অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন নিঃস্বার্থভাবে, শুধুমাত্র হিন্দুদের অস্তিত্ব রক্ষার্থে। জ্যোতির্ময় জয়জিৎ বাবুর সাথে আমার কথা হয়েছিল। আমি একটু জ্যোতির্ময় বাবুকে বলতে চাই, আমাদের থেকে বয়সে খুবই সিনিয়র, আমাদের গুরুজন। জ্যোতির্ময় বাবু, আমরা আমাদের পেজটির নাম হলো ত্রিপুরা হিন্দু সৈনিক। আমরা ত্রিপুরার সব থেকে বড় একক হিন্দুত্ববাদী সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশন। আপনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন, এর জন্য আমরা সত্যি খুব নিজেদেরকে কৃতার্থ মনে করছি। তো প্রথমেই আমি জ্যোতির্ময় বাবুর কাছে একটু জানতে চাইবো যে পশ্চিমবঙ্গ, যেখানে দীর্ঘদিন ধরে বাম শাসন চলেছে, সেই রাজ্যে হিন্দুদের অধিকার নিয়ে কাজ করার এরকম কি দরকার পড়লো? আপনারা তো নিজেরা সরকারি চাকরি করে সুন্দর বাড়ি করে সুন্দরভাবেই থাকতে পারতেন, কিন্তু এই বয়সে এসেও হিন্দুদের অধিকার নিয়ে এত সোচ্চার থাকার কি প্রয়োজন? জ্যোতির্ময় বাবু, আপনার থেকে হ্যাঁ, জবাব চাইবো। হ্যাঁ, নমস্কার। আমি প্রথম জীবনে কিন্তু যখন আমার কলেজ জীবনে মানে 67-এ, তখন আমি কিন্তু কট্টর বামপন্থী ছিলাম। আচ্ছা, আমাদের কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, 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 আপনাদের কথা শোনা যাচ্ছে। কট্টর বামপন্থী ছিলাম এবং বামপন্থী স্টুডেন্ট ফেডারেশনের অনেক দায়িত্ব সামলেছি। পরবর্তীকালে ডাইরেক্ট পার্টি করেছি, এলাকায় অনেক দায়িত্ব সামলেছি। আমি করতাম, কিন্তু আপনারা জানেন, নাম এখন তো প্রায় মুছে গেছে। সিপিআই বলে যে পার্টিটা ছিল, মানে যার সিম্বল হচ্ছে কাস্তে ধানের শীষ, কাস্তে ধানের শীষ, এই পার্টিটার সঙ্গে আমি যুক্ত ছিলাম। তারা একটা থিওরিতে চলতো, সেই থিওরিটা হচ্ছে কি, যে রাশিয়া যেহেতু একটা কমিউনিস্ট রাষ্ট্র, তাই রাশিয়ার সঙ্গে যেহেতু ইন্দিরা গান্ধীর সম্পর্ক ভালো, কাজে আমরা যদি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি অ্যাজ এ কমিউনিস্ট, তাহলে ইন্দিরা গান্ধী বাধ্য হবে ভারতকে একটা কমিউনিস্ট রাষ্ট্র করতে। ওদের টার্গেট ছিল কতগুলো, একটা হচ্ছে মিশর, একটা হচ্ছে ইরাক, এরকম কতগুলো দেশকে রাশিয়া টার্গেট করেছিল, এবং আমরা সিপিআই হিসেবে সেইটাকে মদত দিতাম, সিপিআই পার্টি হিসেবে। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে এবং পরের ইলেকশনেই সিপিআই ইন্দিরা গান্ধী হেরে যায় এবং তার সঙ্গে সিপিআইও হেরে যায়। এই যে হেরে গেল, তারপরেই সিপিআই শুরু করলো, মানে এসে ডাঙ্গে লিডার ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এরা সব বড় বড় তাত্ত্বিক লিডার ছিলেন। তখন শুরু করলো যে আমরা ভুল করেছি। তো বাই দিস টাইম রাশিয়ার পতনও হয়ে গেছে সোভিয়েত ইউনিয়নের, তখন সোভিয়েত ইউনিয়ন থেকে কমিউনিস্ট উঠে গেছে। আমরা ভুল করেছি, আমরা এখন বামপন্থে চলে যাব। এই হাজার হাজার মানে ত্রিপুরাতেও আপনি জানবেন সে হয়েছিল, হাজার হাজার মানে যারা আমরা সিপিআই করতাম, কমিউনিস্ট, ট্রু কমিউনিস্ট, আমরা বললাম এ কি হলো, এতদিন ধরে এই থিওরি নিয়ে আমরা চললাম, আর যে ইলেকশনে হেরে গেলাম সব পাল্টি হয়ে গেল, আর জীবনে আর কিছু করবো না, আমি বসে গেছিলাম। এতগুলো বছর আমি আর কিচ্ছু করিনি। 90 সালে যখন রাম মন্দির আন্দোলনে আদবানিজি যোগ দিলেন এবং এই আন্দোলনটা সার্বজনীন হলো, এই সময় আমি আমার মনের মধ্যে কেন জানি এটা বোধহয় ঈশ্বর প্রদত্ত, আমার মতো একজন কট্টর কমিউনিস্ট কি করে আমি পাল্টে গেলাম, কিভাবে আমি পাল্টে গেলাম আমি নিজেই জানি না। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, বিশ্ব হিন্দু পরিষদের অফিসে চলে গেলাম, সেখানে থেকে বিশ্ব হিন্দু পরিষদের কাজ, পরবর্তীকালে সংঘের কাজ এবং বিজেপিরও কাজ যেরকম ভাবে মানে করা উচিত একজন সংঘ পরিবারের হিসেবে আমি নিঃস্বার্থভাবে করে গেছিলাম। পরবর্তীকালে আপনারা তপন ঘোষের নাম নিশ্চয়ই শুনবেন, হিন্দু সংগঠিত তপন ঘোষ, তপনদার সংস্পর্শে আসি এবং পরবর্তীকালে আমরা জাতির কথা বলে হিন্দু সংগঠন শুরু করি। একটা কথা বলতে পারি যে আপনি যে আদর্শই করুন না কেন,
সে আদর্শ আপনি পরবর্তীকালে যদি ভুল প্রমাণ হয়, কিন্তু যতদিন আপনি সত্যি বলে জেনেছেন যে আদর্শই আপনি মেনটেন করবেন, সেটা কিন্তু অন্তর থেকে করতে হবে। এবং কোন রকমের সেখানে যে আমি যে চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে গেলে হবে না। আদর্শ আদর্শই। এবারে চাওয়ার পথে আপনি নিশ্চয়ই পাবেন। নরেন্দ্র মোদী দেখবেন বারবার একটা কথা বলেন, কিছু বনবার জন্য তুমি কাজ করো না, কিছু করার জন্য কাজ করো। এবারে কাজ করতে করতে তুমি অনেক কিছু হতে পারো। আজকে কাজ করতে করতে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়েছেন। তো আমি এই থেকেই মানে আমার যখন 40 বছর বয়স, না 90 সালে, আমি এই যে হিন্দুত্বে চলে এলাম, ঈশ্বর আমাকে নিয়ে এসছে। আমি বলবো আমার মতো কমিউনিস্ট কি করে এতো জানি না, ঈশ্বর আমাকে নিয়ে আসলো এবং তার ছাড় থেকে আমি নিঃস্বার্থভাবে হিন্দুত্বের জন্য কাজ করে যাচ্ছি। আমার বয়স এখন প্রায় 75। যে কতদিন বাঁচবো আমি এইভাবেই কাজ করে যাবো। আচ্ছা, ওনারা যে বলছেন যে এই পশ্চিমবঙ্গে কেন হিন্দুত্বের প্রয়োজন, কেন করছি আমরা সরকারি চাকরি আরামসে, আচ্ছা, কেন প্রয়োজন হিন্দুত্বের, সেটার কারণটা হচ্ছে কি জানেন, যে বলুন, আমার যদি রুট চলে যায়, আমার বাড়ি, আমার যদি সম্পত্তি কিছু থাকে, আমার তো সবই চলে যাবে। এটা তো পূর্ববঙ্গের, এটা তো আমরা ইস্ট পাকিস্তান, যেটা মানে পুরোনো দিনের পূর্ববঙ্গ অবিভক্ত বাংলা, ইস্ট পাকিস্তানে, এটা তো আমরা চোখে দেখলাম। সেখানে তো অনেক হিন্দুরাই তো সেখানে সবকিছুতে প্রথম পজিশনে ছিল। কিন্তু যখন তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে গেল, সঙ্গে সঙ্গে তাকে ওখান থেকে ওরা রিট্রিট করে দিল। আর বিশেষ করে ইসলাম কোনোদিন আর দ্বিতীয় কাউকে মেনে নিতে পারবে না। এটা ওরা একমাত্র আল্লাহ এবং তার যারা শিষ্য, কাফের আর বিশ্বাসী অবিশ্বাসী, কাফের আর নবী, এই তো তাদের আইডিওলজি। কাজে ইসলাম থাকলে সেখানে আলটিমেটলি যদি ইসলাম ক্ষমতা দখল করে, সেখানে কেউ থাকবে না, সেখানে বাঁচতে পারবে না কেউ, তাদের সব চলে যাবে। তো এই কারণে আমার এই সুখ তো সাময়িক সুখ। সেদিন যারা বাংলাদেশে পাকিস্তানে পূর্ব পাকিস্তানে ভুল করেছিলেন, শ্যামা প্রসাদ মুখার্জি বলেছিলেন, তখন উনি হিন্দু মহাসভার প্রেসিডেন্ট, এ ভোট ফর কংগ্রেস, যেটা শেষ আমাদের দেশে ইলেকশন হয়েছিল 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এ ভোট ফর কংগ্রেস ইজ এ ভোট ফর পাকিস্তান। তখন সবাই হেসেছিল। আমাদের গান্ধী বাবা আছেন, আপনি কি বলছেন, আমাদের এই বাংলা ভেঙে পাকিস্তান হয়ে যাবে? শোনেনি, তারা কেউ হিন্দু মহাসভাকে ভোট দেয়। আচ্ছা জ্যোতির্ময় বাবু, আমি একটু দুঃখিত, আপনাকে একটু থামাচ্ছি, আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে। হ্যাঁ, আমি ভিউয়ার্সদের বলছি, যারা দেখছেন এটা আমাদের ফার্স্ট লাইভ স্ট্রিম, ঠিক আছে? সো আপনারা একটু শেয়ার করুন, ওকে? আপনারা শেয়ার করলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা যারা যুবক হিন্দুত্ববাদী যারা হয়ে উঠছি না, তারা এই ইতিহাসগুলো কিন্তু জানি না। এই অমূল্য ইতিহাসগুলো কোনো বইয়েও হয়তো আমরা খুঁজে পাবো না, ঠিক আছে? সো আজকে এমন একজন মানুষকে আমরা পেয়েছি, যেগুলো উনি জীবন্ত ইতিহাস, উনি আমাদের সামনে এই ইতিহাসগুলোকে এমন ভাবে তুলে ধরছেন যা আর অন্য কারোর পক্ষে করা সম্ভব নয়। তাই বলবো একটু বেশি করে লাইভ স্ট্রিমটিকে শেয়ার করুন, সবাই যাতে দেখতে পারেন। আসলে হিন্দুদের জাগৃত করার জন্যই আমাদের এই কাজ, আমরা কোনো অর্থের জন্য নয়, কিছুর জন্য নয়। শুধু আপনারা যদি আমাদের সাথে না থাকেন, তাহলে এগুলো কিন্তু অর্থহীন হয়ে যাবে। তাই একটু চেষ্টা করুন বেশি করে শেয়ার করতে। হ্যাঁ, জ্যোতির্ময় বাবু বলুন। হ্যাঁ, তো সেদিন ওই পূর্ববঙ্গের মানুষ ভুল করেছিল, তারা অনেক বড় বড় পোস্টে ছিল, অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল থেকে আরম্ভ করে সমস্ত স্কুলের হেডমাস্টার, পুরো পূর্ববঙ্গের যে কি বলে ক্রিমি যে অংশটা, সেটা তারা হিন্দুরাই ছিল। কিন্তু শুধুমাত্র তাদের অদূরদর্শিতার জন্য, কারণ হিন্দুরা সাধারণভাবে লিবারেল হয়। কারণ হিন্দু বলে নয়, পৃথিবীতে যত প্রাচীন ধর্ম ছিল তারা কিন্তু সবাই লিবারেলই ছিল, এবং লিবারেল ছিল বলেই পৃথিবীতে প্রাচীন ধর্ম সব ধ্বংস হয়ে গেছে। একমাত্র হিন্দু ধর্ম, যে কোনো কারণে হোক, হিন্দু ধর্ম টিকে আছে। হিন্দু ধর্ম টিকে আছে মানে এটা ঈশ্বরের দান। কাজে তাকে আমাদের রক্ষা করতে হবে, কারণ ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্মকে যদি আমরা রক্ষা করি, তাহলেই ধর্ম আমাকে রক্ষা করবে। ধর্মকে আমি যদি রক্ষা না করি, ধর্ম রক্ষা করবে না। যেরকম মোহাম্মদ ঘুরি যখন আক্রমণ করেছিলেন, তখন যে সোমনাথ মন্দির ভেঙেছিলেন, সবাই ভেবেছিল আমরা ঈশ্বরকে আমরা এত দান ধ্যান করেছি, এত করেছি, তা করে ঈশ্বরই কোনো চমৎকার কিছু একটা করবেন, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি। সোমনাথ মন্দির বারে বারে লুট হয়েছে। চমৎকার বলে কিছু হয় না। বাস্তব হচ্ছে তোমাকে ঈশ্বর পাঠিয়েছে তার প্রতিনিধি হিসেবে,
লড়াই করবার জন্য। এই লড়াই তোমায় করতে হবে। আচ্ছা কাজেই আচ্ছা এই ঠিক আছে, লড়াই যদি হ্যাঁ বলুন। হ্যাঁ জ্যোতির্ময় বাবু, বলুন। আমি এই জায়গাটা হ্যাঁ একটু ক্লিয়ার করতে চাই, যদিও এটা সরাসরি হয়তো হিন্দুত্বের সাথে সংযুক্ত নয়, তবু আমি জানতে চাই যে এক সময় তো এই দেশের কমিউনিস্ট আন্দোলনটা শুরু হয়েছিল সিপিআই এর হাত ধরে, হ্যাঁ, যার কথা হ্যাঁ আপনি একটু হ্যাঁ আগে বলেছিলেন। তাহলে সিপিআই এর এই ভাঙার কারণ এবং এই সিপিআইএম তৈরি হওয়ার কারণ কি, আসলেই প্রকৃত কারণ কি? আমরা ত্রিপুরায় যেহেতু আমরাও কমিউনিস্ট শাসন দেখেছি, এখানেও দেখেছি যে সিপিআই আগে জন্মটা সিপিআই এর হয়েছে, তারপর সিপিআই প্রায় হ্যাঁ নিশ্চিহ্ন হ্যাঁ হয়ে সিপিএম এসেছে। তো হ্যাঁ। এই কারণটা যদি একটু ক্লিয়ার করেন। অ্যাকচুয়ালি ভারতের কমিউনিস্ট আন্দোলন দুটো ধারায় তৈরি হয়েছিল। একটা হচ্ছে এস.এ. ডাঙ্গে, তিনি মহারাষ্ট্রে তো তখন জানেন প্রচুর কাপড়ের কল ছিল, এবং মহারাষ্ট্র আর গুজরাট তখন একই ছিল, একটাই রাজ্য ছিল, এবং প্রচুর কাপড়ের কল ছিল। এস.এ. ডাঙ্গে তিনি প্রথম ওই কাপড়ের কল নিয়ে আন্দোলন করেন, ওখানে মহারাষ্ট্রে কমিউনিস্ট পার্টি তৈরি করেন। আর একটা ধারা যেটা আমাদের এই বাংলায় তৈরি হয়, দেখা যায় এই ধারাটা ছিল খুব বাজে। এই ধারাটা হলো যে যখন ইংরেজরা আফগানিস্তানে দখল করার চেষ্টা করছে, লড়াই করছে, তখন সেই আফগানিস্তানের যে ইসলামকে রক্ষার জন্য এখান থেকে বেশ কিছু মুজাহিদ তারা আফগানিস্তানে চলে যায়, এবং তারা আফগানদের সঙ্গে সেই যুদ্ধে যোগদান করে। পরে যখন আফগানিস্তান তারা জেতে এবং সেখানে তাদের ইসলাম তাকে তারা প্রতিষ্ঠা ধরে রাখতে পারে, তখন কি হয়, তখন এরা ভেবেছিল আমরা আফগানিস্তানের হয়ে লড়াই করেছি, আমরা সেখানে হয়তো ভালোভাবে থাকবো, কারণ আমরাও কমিউনিস্ট, আমরাও ইসলাম, ওরাও ইসলাম, ইসলামে তো কোনো জাত নেই, সবাই এক। কিন্তু বাস্তবে কি হলো, বাস্তবে হচ্ছে তারা আফগানিস্তানে তাদের বললো তোমরা এবারে চলে যাও তোমাদের দেশে তোমরা চলে যাও। এবারে তারা যাবে কি করে তারা ওই দেশে, যেহেতু ভারতে তারা ঢুকবে কি করে, এখানে ব্রিটিশ রাজ। তখন তারা রাশিয়ার সাথে যোগাযোগ করলো, তখন রাশিয়া অলরেডি বিপ্লব হয়ে গেছে, রাশিয়ার সাথে যোগাযোগ করলো, সোভিয়েত ইউনিয়ন সঙ্গে, এবং তারা তাসখন্দে চলে গেল। তখন তাসখন্দ হচ্ছে উজবেকিস্তানের রাজধানী, এখন তো আলাদা হয়ে গেছে, তখন সোভিয়েত ইউনিয়নের মধ্যেই ছিল। তাসখন্দে চলে যাওয়া গিয়ে তখন রাশিয়া বলবো না, সোভিয়েত ইউনিয়ন তাদের কন্ডিশন দিল যে তোমরা যদি কমিউনিস্ট হও তাহলে তোমরা ওখানে থাকতে পারবে, আর তোমরা যদি কমিউনিস্ট হও তোমরা থাকতে। তখন তারা প্রাণের দায় এই যে গ্রুপটা, এবং এই গ্রুপটাই পরবর্তীকালে দেখা গেছে এই মুজফফর আহমেদ, যাকে ওরা কাকা বাবু বলে, এবং প্রথম যে রাশিয়ায় কমিউনিস্ট পার্টি তৈরি হয়, সেই কমিউনিস্ট পার্টির যে জেনারেল সেক্রেটারি ছিল, ওখানে তো প্রেসিডেন্ট হয় না, জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি একজন মুসলমান হলো, এবং সেখানে তারা ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি করলেন, সিপিআই। আমরা এবার একটু সাময়িক সময় আসতে চাই যে পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা যদি আপনাকে এক বাক্যে বলতে হয় তাহলে আপনি কি বলবেন? পশ্চিমবঙ্গে হিন্দুরা এখন একটা এতে ঝুলে আছে, ওই যে ট্র্যাপিজের খেলা দেখায় না, যে এর একটা সূক্ষ্ম সুতোর উপরে ঝুলে আছে, যে এখন সে পড়ে যাবে না সেই ট্র্যাপিজের খেলায় সে সাকসেসফুল হবে, একটা ঠিক এইরকম জায়গায় পড়ে আছে। যে এই যে লড়াই চলছে, এই লড়াই কিন্তু আগামী 5-10 বছরের মধ্যে ডিসিশন হয়ে যাবে, যা হওয়ার ম্যাক্সিমাম আমি বলছি। এই লড়াই যদি আমরা জিততে পারি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে, আর তা না হলে অন্তত বাংলার বুকে আমি বলতে পারি, বাংলার বুকে কিন্তু এই যে এর অস্তিত্ব থাকা খুব মুশকিল হবে। যেমন এই প্রসঙ্গে একটা কথা বলছি, মমতা কেন সিএ বিরোধিতা করছে, অনেকে অনেক কথা বলছে, কিন্তু মমতা যে সিএ বিরোধিতা করছে তার আসল কারণটা হচ্ছে যে মমতা চায়, যার জন্য বলছে কেন মুসলমানরা বাদ যাবে কেন, আরে মুসলমানরা তো অবশ্যই বাদ যাবে, তারা আলাদা রাষ্ট্র চেয়েছিল, আলাদা রাষ্ট্র পেয়েছে, সেই জন্য মুসলমানরা বাদ যাবে। মুসলমানরা যদি বলে যে আমরা ভারতে অরিজিনাল ভারত আমাদের হয়ে যাবে, আবার পুরনো সেই ভারত হয়ে যাবে, তখন সেটা বিবেচনা করা যেতে পারে, সেই জন্যই মুসলমান আসতে হবে না। কিন্তু মমতার বিরোধিতাটা কি, মমতা ভেবেছিল যে এই মুসলমানদের যদি আমি এদেশে যেভাবে নাগরিক করছে, ভয়ঙ্কর ব্যাপার,
রোহিঙ্গা এবং এই বাংলার বুকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলমানদের যেভাবে নাগরিকত্ব দেয়া হচ্ছে, একটা হিন্দুর নাগরিকত্ব পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু একটা মুসলমান বা একটা রোহিঙ্গার মানে খুব তাড়াতাড়ি নাগরিকত্ব হয়ে যায়। রাত্রে মালদা টালদা অঞ্চলে, মালদা বা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় রাত্রে পর্যন্ত কাজ হয়, রাত্রি 2টোর সময় 2:30টার সময় কাজ হয়। আমাদের এই জাতির কথার মালদার একজন, সে তার একটা মানে ভোট কার্ডে, ভোটার কার্ডে একটা হচ্ছিল, গন্ডগোল হয়ে গেছিল, সেটা কোনোভাবেই মিটছিল না সরকারিভাবে। সে একটি স্কুলের টিচার, কিন্তু পরবর্তীকালে তাকে একজন অ্যাডভাইস করে, তুমি ওই জায়গাটার নাম আমি বলছি না, মালদার ওই জায়গাটায় তুমি চলে যাও, রাত্রি 2টোয় যাবে। কিন্তু এবং রাত্রি বললো অভিজ্ঞতা তার, রাত্রি 2টোর সময় গিয়ে দেখি বহু লোক সেখানে দাঁড়িয়ে আছে, ঝাড়খণ্ড থেকে পর্যন্ত চলে আসছে, এবং সমস্তই মুসলমান যারা হচ্ছে অনুপ্রবেশকারী। এই বাংলার বুকে কিন্তু এটা চলছে। এবং কত একটা পয়েন্ট আছে এই বসিরহাটের ওইদিকে, দেখেছেন তো, তৃণমূলের এক মহিলা লিডার বলছে জাকিরদার কাছে চলে যাও, জাকিরদার লিগটা ভালো করে। তো মমতা ব্যানার্জি, এবং এই সিএ চালু হলে হবে কি, এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। মমতা চাইছে এখানে হিন্দুদের পার্সেন্টেজ কমিয়ে দিতে, শুধু এখানকে বলে নয়, সারা ভারতেই যারা মানে অ্যান্টি হিন্দু, মানে রাহুল কেজরিওয়াল থেকে আরম্ভ করে এই যত ওই এনডি গ্রুপ আছে, এদের সবারই হচ্ছে যে হিন্দুর সংখ্যা কমিয়ে দেয়। এবং হিন্দু যদি কমে যায় তাহলে বিজেপি হোক বা কোনো হিন্দুত্ববাদী আর মাথা তুলে দাঁড়াতে পারে না। যেটার উদাহরণ হচ্ছে কেরলের সংঘ কবে থেকে কাজ করছে, কত সংঘের কর্মী প্রাণ গেছে, নিবেদিত প্রাণ। আমি বাংলায় কি বলবো, কেরলে যে নিবেদিত প্রাণ সংঘের কর্মীরা ছিলেন ভাবা যায় না, কত প্রাণ গেছে। কিন্তু কেরলে ইলেকশনে কিন্তু বিজেপি জিততে পারছে না, কেন? যেহেতু হিন্দু কম সেখানে। হ্যাঁ, ডেমোগ্রাফিটাই এরকম হয়ে রয়েছে সেই জায়গায়। আচ্ছা, আমি এবার আমি জয়জিৎ বাবুর কাছে যেতে চাইবো। হ্যাঁ, জয়জিৎ বাবু, আপনি তো এখন বলা যেতে পারে ইউথ জেনারেশনে রয়েছেন। হ্যাঁ, তো ইউথ জেনারেশনের মধ্যে কি যে হিন্দুত্বের যেই বলা হয় না যে স্রোত বইছে, সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত, এবং পশ্চিমবঙ্গ কি সেটার মধ্যে পড়ছে কি পড়ছে না? একজন ইউথ হয়ে আপনি এই বিষয়ে কি বলতে চান? একটা কথা আছে যে যখন যেটা একটা ট্রেন্ড তৈরি হয়, মানুষ বিশেষ করে যে যুব সমাজ সেই ট্রেন্ডটাকেই ফলো করে। যেমন আজকের দিনে যেটা ব্যাপার হচ্ছে যে সবারই দেখা যায় মোবাইল, সবার মোবাইলেই কিন্তু ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, মানে এটা একটা ট্রেন্ড। এইবারে সেই ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আমরা কতটা বুঝে করছি সেটা কিন্তু আমরা দেখছি না। কেন করছি না? সবাই করছে, ওই জন্য করতে হবে। সেই এ থেকে সূত্র ধরেই আমি বলছি, আমি অন্য রাজ্যের কথা বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে যে এই মুহূর্তে একটা হিন্দুত্বের একটা জোয়ার যেটা শুরু করেছিলেন তপন ঘোষ, সেই হিন্দুত্বের যে জোয়ার, সেই জোয়ারে গা ভাসিয়ে দেওয়া কিন্তু যুব সমাজ আছে। কিন্তু প্রকৃত অর্থে হিন্দুত্ববাদকে জেনে, হিন্দুত্বের যে আসল শিকড় তাকে জেনে, বা পশ্চিমবঙ্গে হিন্দু কতটা বিপন্ন অবস্থায় আছে সেটাকে জেনে হিন্দুত্ববাদ করছে, সেটা সম্বন্ধে আমার কিন্তু খুব ডাউট রয়েছে। কারণ কি, আমি একটা জিনিস অনেক সময় ফেসবুকে দেখি, অনেক সময় দেখি যারা বামপন্থী বলুন, মুসলিম সমাজ বলুন, তারা যখনই হিন্দুদেরকে শাস্ত্র থেকে কোট করে বলে যে এই তো তোমাদের শাস্ত্রে গরু খাওয়ার নিদান আছে, এই তোমাদের শাস্ত্রে এই আছে, মূর্তি পুজোর ইয়ে নেই, আমি কিন্তু অধিকাংশ সময় দেখছি যে যারা ডিবেট করছে তারা পারছে না, গালমন্দ করে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি? আমাদের পড়াশোনার অভাব। আমি যেমন এখানে বলি যে আমি অনেক সময় শুনেছি বলা হয় যে যেটা মানে আসলে যে আমাদের যে ধারণা যে আমাদের এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে কমিউনিস্টরা মাথা খায়, সম্পূর্ণ ভুল কথা। একজন শিক্ষক হয়ে বলছি, ছেলে মেয়েদের মাথা খাওয়া হিন্দুত্ব বা হিন্দু দেবদেবী সম্পর্কে, আমাদের ঈশ্বর সম্বন্ধে, বিশেষ করে রাম এবং কৃষ্ণ সম্বন্ধে একটা নোংরা ধারণা তৈরি করা হয় স্কুল থেকেই। খুব ছোট বয়সেই বলা হবে, এই দেখো সীতাকে গর্ভবতী অবস্থায় রাম তার স্বামী তাড়িয়ে দিয়েছিল, তোমার বাবা মা কি তাকে এরকম করবে? তোমার বাবা কি তার মাকে এরকম করবে? ছোটবেলাতেই তাহলে রামের প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়ে গেল।
এরপরে যখন একটু বড় হবে তখন তাকে বলা হবে যে দেখো কৃষ্ণ 100 গোপীর সাথে কৃষ্ণ লীলা করছে অত্যন্ত মানে অপ্রকৃতস্থ অবস্থায়, অবসিন অবস্থায়। এই একটা আরো রাগ তৈরি হয়ে গেল। তার মানে কি আমি কলেজে ওই যাদবপুর প্রেসিডেন্সিতে ঢোকার আগেই কিন্তু হিন্দুত্ব সম্বন্ধে একটা বিদ্বেষ তৈরি হয়ে গেল। এর প্রথম কারণ হচ্ছে যে আমাদের এখানে সিরাজদৌল্লা সম্পর্কে ইতিহাসে পাতার পর পাতা পড়ানো হচ্ছে, যে সিরাজদৌল্লাকে বাংলার নবাব বলা হয়, কিন্তু দুঃখের বিষয় সিরাজদৌল্লার সভার ভাষা ছিল হচ্ছে তুর্কি ভাষা। সিরাজদৌল্লা বাপের জন্মে কোনোদিনও বাংলা বলেছে বলে আমি শুনিনি, তুর্কি ভাষায় কথা বলতো এবং হিন্দু নারী ভোগ করা হচ্ছিল সিরাজদৌল্লার ফেভারিট পাস টাইম। তো সেই সিরাজদৌল্লাকে বাংলার নবাব বলে পাতার পর পাতা ভরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে বঙ্গ, এই যে বঙ্গের প্রথম মানে যদি বলতে পারি যে বঙ্গ কার হাত ধরে তার সমৃদ্ধি লাভ করেছে, রাজা শশাঙ্ক। গৌরবঙ্গ, কর্ণ সুবর্ণ, রাজা শশাঙ্ক সম্বন্ধে ইতিহাসে কপাতা আছে। আমি বলছি 9-10 যেখান থেকে মানুষের মানসিকতা তৈরি হয় কোনো ধর্ম বা আদর্শ সম্বন্ধে, সেখানে রাজা শশাঙ্ক সম্বন্ধে কটা পাতা আছে, রাজা প্রতাপাদিত্য সম্বন্ধে কটা পাতা আছে। ওই জন্য আমি প্রথমে হয়তো ভাবলেন যে আমি যুব সমাজকে ক্রিটিসাইজ করলাম, আমি ক্রিটিসাইজ করলাম না। অনেকেই বলে যে ঔরঙ্গজেবের বাবার নাম কি আমরা জানি, হ্যাঁ, শাহজাহানের বাবার নাম কি আমরা জানি, কিন্তু দশরথের বাবার নাম কি আমরা জানি না। এটার জন্য তো দায়ী তো আমরা, এবং এটা কিন্তু কিছুটা অর্থে কিন্তু কেন্দ্রীয় সরকারও দায়ী। দশরথের বাবার নাম কি, রাজা প্রতাপাদিত্য কে ছিলেন, মহারাজা শশাঙ্কের বাংলা পশ্চিমবঙ্গের জন্য অবদান কি ছিলেন, সেই জন্য সিলেবাসের যে খোল নলছে বদলে দেওয়া, এটার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আজকে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছা মতন এখানে তার ইতিহাস পড়াচ্ছেন। অবশ্যই জোরজার মুলুকতার, তাহলে কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রে আছে তারাও তাদের মতন করে জোরজার মুলুকতার করে পুরো শিক্ষার খোলনালচে পাল্টে দিক। আমরা চাই যে পশ্চিমবঙ্গের বুকে ওই সিরাজদৌল্লার যে ইতিহাস, সে প্রকৃত ইতিহাস, প্রকৃত নোংরা ইতিহাস, সিরাজ কত বড় কামুক এবং কত বড় হিন্দু বিদ্বেষী, কত বড় বঙ্গ বিদ্বেষী ছিলেন, সেই ইতিহাসটা পড়ানো হোক। আমরা এই ইরফান হাবিবের ইতিহাস তো পড়তে চাই না, আমরা রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকারের ইতিহাস পড়তে চাই। কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব নিক। আমি এখানে বলবো থমাস ব্যাবিংটন ম্যাকাওলে, যিনি ভারতবর্ষের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়ে যান ইংরেজ, তিনি বলেছিলেন যে আমার শিক্ষা ব্যবস্থায় যে পড়াশোনা করবে সে কিছুদিনের মধ্যে তার সংস্কৃতি, তার দেশ, তার জাত তাকে ঘৃণা করবে। তাই হয়, আমরা সেই শিক্ষা ধারাতেই পড়াশোনা করেছি, সেই জন্যই যিশুকে আমাদের বাবা বানিয়েছি, সেই জন্যই রামকে আমরা কাল্পনিক চরিত্র বানিয়েছি, রামকে আমরা বানিয়েছি হচ্ছে ওই ইয়ে থেকে খাইবার পাস থেকে আসা একজন ব্যক্তি, কৃষ্ণকে কামুক ব্যক্তি বানিয়েছি। যদিও এটা ঘটনা যে কৃষ্ণ তার পিউবার্টি হিট করার আগে তিনি ইয়েতে বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন। কৃষ্ণ কিন্তু খুব কম বয়সে কিন্তু বৃন্দাবন ছেড়ে চলে গেছে। সেই যে ওই যে বলছে যে গোপীদের সাথে লীলা খেলা, এটা অ্যাবসার্ড, এগুলো তো অ্যাবসার্ড। কিন্তু এই ইতিহাস তো পাল্টাতে হবে, সেই জন্য কেন্দ্রীয় সরকারকে ইয়ে করতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে, থমাস ব্যাবিংটন ম্যাকাওলেকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে হবে, এই লড়াই করতে হবে। এবং আমি পশ্চিমবঙ্গবাসী প্রতিটি সনাতনী হিন্দুকে বলছি, আসুন আমরা শিক্ষা ভবনের সামনে গিয়ে এই নিয়ে আন্দোলন করি যে আমরা সিরাজদৌল্লা নামক ওই তুর্কি ভাষী কামুকের ইতিহাস পড়বো না। আমরা রাজা শশাঙ্ক, রাজা প্রতাপাদিত্য, রাজা গণেশ, যারা হচ্ছে বঙ্গের প্রকৃত অর্থে যারা প্রতিনিধি। আমি সৌরভ গাঙ্গুলিকে পশ্চিমবঙ্গের প্রতিনিধি বলে মানি না। এখানে একটা কথা বলি, বাংলা বললেই বাঙালি হওয়া যায় না, বাংলা বললেই কিন্তু বাঙালি হওয়া যায় না। আমি যদি এখন বলি যে জামাপেল জয়জিৎ ভট্টাচার্য পার্লেভু ফ্রান্সে তিউনাপাল ফ্রান্সে, আপনি বললেন বাহ বাহ খুব ভালো ফ্রেঞ্চ বলছেন, কিন্তু আমি যদি আজকে ফ্রান্সে যাই আমাকে কিন্তু একজন ভারতীয় হিসেবেই বলা হবে, কারণ আমি কিন্তু ফ্রান্সের ইতিহাস, ঐতিহ্য, ফ্রান্সের শিকড় জানি না। সেরকম ভাবে প্রতিটি বাঙালিকে বলছি, আপনি কিন্তু বাংলা বলতে পারেন বলেই আপনি বাঙালি নন, কারণ আপনি নিজেকে বাঙালি এইভাবে ভাবেন কারণ আপনার কাছে এখনো সিরাজ হচ্ছে আরাধ্য, সেই জন্য আপনি বাঙালি নন। আপনি রাজা শশাঙ্ককে চেনেন না, আপনি রাজা প্রতাপাদিত্যকে চেনেন না, আপনি গোপাল মুখার্জিকে চেনেন না, আপনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে চেনেন না, আপনি তপন ঘোষের বলিদানকে চেনেন না, আপনি রাম চাটুর্যের লড়াইকে চেনেন না, আপনি বাঙালি নন। কারণ জীবন মানে জি বাংলা নয়, জীবন মানে হচ্ছে আমাদের ক্ষাত্র সমাজ, এই যে বঙ্গীয় ক্ষত্রিয় সমাজ। আজকে আমাদের মধ্যে কিন্তু আশিরীয় রক্ত আছে। এই বঙ্গ সমাজকে আমাদেরকে বলা হয় যে আমরা বাঙালিরা কি খুব আতেল, আমরা বাঙালিরা ইন্টেলেকচুয়াল, নাচ গান নিয়ে থাকি। ভুল, আবার সেই ভুল তত্ত্ব পড়ানো হচ্ছে। আমরা কিন্তু আশিরীয় রক্ত আমাদের মধ্যে। বিভিন্ন দেশ থেকে যুদ্ধের সময় বাংলা থেকে এই আমাদেরকে নিয়ে যাওয়া হতো, মূর্তিমান ত্রাসের মতন ছিলাম। এই যে কবিতা আছে আকডোম বাগডোম ঘোড়াডোম সাজে, এই যে মল্ল রাজা সম্পর্কে আমরা কতটুকুনি জানি, এই যে মল্লভূম, সেখানে আপনারা দেখবেন যে সেইভাবে কিন্তু জেহাদিরা দাঁত ফোটাতে পারেনি। কেন? মল্ল রাজার জন্য। এবং মল্ল রাজার সেনাতে প্রধান কারা ছিলেন? এই ডোম সমাজ। আকডোম মানে আগে ডোম, বাগডোম অস্ত্র নিয়ে ডোম, ঘোড়ায় ডোম। এগুলো আমরা জানি না আর আমরা আমাদেরকে বাঙালি বলছি।
কোন ভিত্তিতে বলছি? জীবন মানে জি বাংলা, সৌরভ গাঙ্গুলি, যে সৌরভ গাঙ্গুলি নিজে ওপার থেকে পালিয়ে আসা এক ভাগরা, সেই সৌরভ গাঙ্গুলিকে আমরা বাঙালি বলবো? আমার কাছে সৌরভ গাঙ্গুলি বাঙালি নয়, এতে অনেকেরই আঘাত লাগতে পারে। সৌরভ গাঙ্গুলিকে আমি একজন ক্রিকেটার হিসেবে সম্মান করি, কিন্তু মানুষ সৌরভ গাঙ্গুলিকে জাতির কথার পক্ষ থেকে জয়জিৎ ভট্টাচার্য ঘৃণা করে। সুবিধাবাদী, এক অত্যন্ত সুবিধাবাদী ধান্দাবাজ ব্যক্তি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এর জন্য যদি সৌরভ গাঙ্গুলির পক্ষ থেকে আইনি ব্যবস্থা না হয়, আমি কেয়ার করি না, নিতেই পারে। তো সেই জন্যই যুব সমাজকে ইতিহাস জানতে হবে, কোন কারণে সীতাকে বনবাসে যেতে হয়েছে। পদ্মপুরাণের পঞ্চম খণ্ডে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে, মা সীতার আদি পাপ। এটা অনেকেই জানেন না, জানতে হবে আমাকে। কিন্তু আবার তার সাথেও বলছি যে সবকিছু তো আজকে আমি পড়াশোনা করেছি, সেটা আমি আমার নিজের তাগিদে, সব যুব সমাজের পক্ষে তো সম্ভব না, সবকিছু ইন্টারনেটে অ্যাভেলেবেল নয়, কারণ ইন্টারনেটে ম্যাক্সিমাম জিনিসই ডিস্টর্টেড থাকে। সেই জন্য কেন্দ্রীয় সরকারকে এই মুহূর্তে দায়িত্ব নিতে হবে। ওই থমাস ব্যাবিংটন ম্যাকাওলেকে আস্থা করে ছুড়ে ফেলে দিয়ে পিসি স্যার, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, এদের ইতিহাস, আমাদের হকের ইতিহাস আমাদেরকে ফিরে দিতে হবে। তার জন্য আন্দোলনে নামতে হবে, রাস্তায় নামতে হবে। এ মাটি আমার মাটি, এই মাটির দখল ছাড়ছি না। আর একটা কথা বলি, পশ্চিমবঙ্গ কিন্তু গৃহযুদ্ধ, তপন ঘোষের কথা, পশ্চিমবঙ্গের ভাগ্য কিন্তু গৃহযুদ্ধের মাধ্যমে ঠিক হবে। কোনো শুভেন্দু অধিকারী, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো সুজন চক্রবর্তী, কোনো অধীর চৌধুরী কিন্তু এই মাটি আমাদের হিন্দুদের থাকা কিন্তু সুনিশ্চিত করতে পারবে না। প্রতিটি সনাতনীকে ওই রাজা শশাঙ্কের সেনানীর মতন দেবতার অস্ত্র হাতে কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, না হলে কিন্তু আমাদের আবার ওই ইউপি বিহারের লাইনে দাঁড়াতে হবে নিজেদের ভাগড়া পরিচয় দিয়ে ওই রিফিউজি হতে। আচ্ছা, আমার এবার একটা কোশ্চেন থাকবে, যেটা হলো আমাদের কাছে আমরা কিছু কোশ্চেন আমাদের ফেসবুকে আমরা বলেছিলাম আমাদের অডিয়েন্সকে করার জন্য। সেখানে একটা কোশ্চেন আমাদের কাছে এসেছে, পশ্চিমবঙ্গে কি বর্তমানে একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মানুষের উপর বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? এখানে আমি যে প্রশ্নটা থেকে একটা কথা বলতে চাই যে ভাই, আমি বাঙালি কি আমি বিহারি কি গুজরাটি, এই যে ভাষার সেন্টিমেন্ট তখনই থাকবে যখন যতদিন ভারতবর্ষে হিন্দু মেজরিটি থাকবে। হিন্দু মেজরিটি না থাকলে পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় হবে হচ্ছে ওই যে আব্বু, চাচা, খালা, ফুফা, সেটা হবে। গুজরাটেও ওই রকমই ভাষায় জবনের ভাষাই তৈরি হবে। তো বাঙালি অস্তিত্ব তখনই থাকবে যখন হিন্দু অস্তিত্ব থাকবে। সেই জন্যে এইটা একটা কিন্তু ওই বামপন্থী বলুন বা জেহাদিদের, বিশেষ করে এখানকার বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জির এটা একটা ট্যাকটিক, যে এখানে বাঙালি সেন্টিমেন্টের ধোয়া তুলে এখান থেকে বিহারি খেদাও। কারণ তারা জানে ভালোভাবে যে এই জবনদের বিরুদ্ধে লড়াই, যেটা 1946-এ গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় গোপাল মুখার্জির সাথে এখানকার যে বিহারি সমাজ করেছিলেন, সেই বিহারি সমাজকে যদি এখান থেকে বাংলা ভাষার নামে খেদিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলাকে ওই জেহাদিদের হাতে তুলে দিয়ে গ্রেটার বাংলাদেশ বানাতে গর্গ চ্যাটার্জির খুব সুবিধা হবে। এই জন্যই কিন্তু বাংলা সেন্টিমেন্ট, অবশ্যই আমি বাঙালি, এবং আমি বলি তো যারা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে কথা বলছে তাদেরকে আগে বলি, আপনারা আগে এই লড়াইটা শুরু করুন। বাংলার বুকে যারা বাংলা নিয়ে লড়াই করছেন, চলুন, জাতির কথার পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিতে রাজি আছি। এই আমাদের শিক্ষা ভবনের সামনে গিয়ে রাজা শশাঙ্কের বাংলার জন্য আমরা ইয়ে করবো। আমরা যে বাংলা বলি, এটা তো নবাবের বাংলা, আর এটা তো নবাবের বাংলা ভাষা। আমি এই নবাবের বাংলা ভাষা পরিত্যাগ করতে চাই। আমি রাজা শশাঙ্কের সময় গৌরবঙ্গের যে ভাষা, সেই বঙ্গ ভাষা, সেই বঙ্গ ভাষায় কথা বলতে চাই। আমি রাজা প্রতাপাদিত্যের বঙ্গের গৌরব গাথাকে আমি ফিরিয়ে আনতে চাই। যদি বাঙালি সেন্টিমেন্ট নিয়ে লড়াই করতে হয়, তাহলে রাজা শশাঙ্ক, রাজা প্রতাপাদিত্য, রাজা গণেশ, এদের সেন্টিমেন্টকে আমাদেরকে তুলে ধরতে হবে। নাকি কেবল দেখো আমরা বাংলা বলতে আমাদের বাঙালিদের জায়গায় এখানে বিহারিরা জায়গা পেয়ে যাচ্ছে, এটা একটা পুরোপুরি একটা প্রোপাগ্যান্ডা, যে প্রোপাগ্যান্ডার মাধ্যমে আমাদের হিন্দুদেরই মধ্যে কিন্তু আসলে বিভেদ তৈরি হচ্ছে। আর এখানে আরো একটা কথা বলে দিই, ইতিহাস থেকে তুলে বলছি, এই যে আমরা যে এখানে বাঙালি বলি, আমরা ঘোষ, চ্যাটার্জি, ব্যানার্জি, মিত্র ইত্যাদি, আমরা কি এখানকার আদিবাসী? না। উত্তরপ্রদেশ থেকে আসা যে ব্রাহ্মণ সমাজ, মানে আমি কিন্তু এখানে জাতপাতের ইয়েতে যাচ্ছি না, ব্রাহ্মণ সমাজ, এটা ইতিহাস থেকে বলছি, তারাই কিন্তু এখানে এসে, এবং তাদেরই যে পরবর্তী প্রজন্ম, তারাই কিন্তু এই যে ভট্টাচার্য, চ্যাটার্জি, ব্যানার্জি, তারাই কিন্তু তার মানে আমাদের কিন্তু আসলে কিন্তু সেই উত্তরপ্রদেশেরই রক্ত। দেখবেন ওই উপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, মুখোপাধ্যায়, হ্যাঁ। তো সেই জন্য এখানকার আদিবাসী কারা, এখানকার আদি বঙ্গবাসী কারা?
দেখবেন যারা এই গর্গকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না। এখানকার তারা হচ্ছে সেই ক্ষত্রিয় সমাজ, যারা সেই আশিরও রক্ত ছিল, হাড়ি বাগদি, ওরাও, চারাল, কায়রা, পৌন্দ ক্ষত্রিয়, যারা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষত্রিয়। এই যে প্রশ্ন করেছেন তাকে বলি, এই কাগজে দেখবেন দেওয়া আছে ব্রাহ্মণের জন্য ব্রাহ্মণ পাত্র বা পাত্রী, কায়স্থর জন্য কায়স্থ পাত্র বা পাত্রী, কিন্তু কোনোদিন দেখেছেন ক্ষত্রিয়র জন্য ক্ষত্রিয় পাত্র বা পাত্রী এরকম অ্যাড হবে না। এই ক্ষত্রিয় সমাজকে ওই হাড়ি বাগদি, ওরাও, চারাল, কেওড়া, পুন্দ ক্ষত্রিয়, যারা নামে হচ্ছে রামনবমীর দিনকে, এই জন্য রামনবমীর ওপরে এত বাধা কেন? কারণ খাত্র শক্তিকে বাংলায় উঠতে দেবে না। সেই জন্য হে বন্ধু, বাংলার জন্য, বাংলা ভাষার জন্য যদি লড়াই করতে হয়, সবার আগে ওই সিরাজ, ওই জিহাদি সিরাজের যে ইতিহাস, সেই ইতিহাসকে ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে হবে। ওই তুর্কি ভাষী ওই কামুক সিরাজের ইয়ে এখানে চলবে না। জয় বঙ্গ, জয় শশাঙ্ক, এটাই হচ্ছে আমাদের ইয়ে জাতির কথা নিয়ে। জয় বঙ্গ, জয় শশাঙ্ক, সবাইকে বলি আপনারা বলবেন জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আচ্ছা, এখন আমাদের আরেকটি প্রশ্ন যেটি হলো যে জাতির কথা কে শুরু করেছিল এবং কেন শুরু করেছিল, এবং জাতির কথার বর্তমানে পরিস্থিতি কেমন এবং ভবিষ্যতে লক্ষ্য কি? যে আপনারা দুজনের মধ্যে যে কেউ উত্তর দিতে পারেন, একটু সময় নিয়ে দিতে পারেন যেহেতু প্রশ্নটা বড়। শুনুন, জাতির কথা এটা সৃষ্টিটা মানে কিভাবে সৃষ্টি হয়েছিল, এটা একটা খুবই সত্যি একটা মিস্ট্রি। যে আমরা তো তপন ঘোষের সঙ্গে ছিলাম, যেহেতু সেই সময় হিন্দু সংগতিতে কতগুলো বিষয় নিয়ে বিরোধ চলছিল এবং তপনদা কিছুটা অ্যালুপ হয়ে গেছিলেন অনেক কিছু থেকে, হিন্দু সংগতি থেকে উনি সরেও গেছিলেন, একসময় রিজাইন করেছিলেন। তো পরবর্তীকালে তপনদার পরে যারা ছিল তাদেরকে ঠিক আমার মনের দিক দিয়ে আমাদের ভালো লাগতো না। এইবারে কি হলো, যখন আমাদের ওই কালিয়াগঞ্জ বা এরকম কোন ধুলাগড়ে যখন হিন্দুদের ওপরে খুব আক্রমণ হলো এবং বিরাট দাঙ্গা হলো, হিন্দুদের মারধর হলো, এ হলো তা হলো, সেই দিন আমরা ঠিক করলাম কয়েকজন যে আমরা এর বিরুদ্ধে কিছু পোস্টার লিখে আমরা বিভিন্ন স্টেশনে আমরা লাগাবো। হ্যাঁ, তো পোস্টার গুলোর ভাষা কি, ধুলাগড়ে কেন এ হচ্ছে, মমতা ব্যানার্জি তুমি জবাব দাও, পুলিশ তুমি জবাব দাও হিন্দুদের ওপরে, এইরকম কিছু পোস্টার লেখা হলো। পোস্টার লেখার পরে একজন বলল যে এই একটা কিছু তো তলায় নাম দিতে হবে, একটা নাম তো কিছু দিতে হবে। তখন আমরা বললাম সত্যিই তো একটা নাম কিছু দিতে হবে। তখন কি হলো, তখন তো আর লেখার সময় নেই, ওই হাতে ওই পেন না পেন্সিল ছিল, তাই দিয়ে জানি কিভাবে জানি বললো, তাহলে আমরা এক কাজ করি, জাতির কথা লিখে দিই। এইভাবে ওই ওগুলোর তলায় জাতির কথা পেন না পেন্সিল দিয়ে লিখে আমরা চলে এলাম। ছবিগুলো ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, পরে ওই ছবিগুলো ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরবর্তীকালে আমরা এই নিয়ে আলোচনা করি যে জাতির কথাটা কি। জাতির কথা মানে এই যে হিন্দু জাতি, এ তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, ঈশ্বরেরই অংশ। কারণ বেদ যখন লেখা হয়েছিল তখন তো সারা ইউরোপের অঞ্চলে, ইউরোপে তো মানুষ তখন গাছে গাছে ঘুরে বেড়াতো, তারা কথাও বলতে পারতো না, দাড়ি টেনে টেনে তারা, এটা রোমান হরপ ওই টাইপের মানে ভাবে নিজেদের ভাবের আদান প্রদান করতো। তো সেইখানে তখন আমরা বেদের মতো লিখছি। তো সেই জাতিটা ধীরে 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 কিভাবে মানে একটা মানে ধ্বংসের কাছাকাছি চলে এসছে, একটা প্রশ্ন এসে গেছে যে শেষ হয়ে যাবে কিনা। কেন এটা হলো? তো এই কারণটা হচ্ছে কি, আমরা এত বেশি মানে ইন্টেলেকচুয়াল হয়ে গেলাম। ব্যাপার হচ্ছে খাদ্য শক্তি, যখনই আপনি খাদ্য শক্তিকে ত্যাগ করবেন, করে আপনি শিল্প সাহিত্য এই সমস্ত বিষয় নিয়ে বেশি চর্চা শুরু করবেন, মন্দির, আমাদের দেশে কি হচ্ছে, শুধু বড় বড় স্কাল্পচার হচ্ছে, বড় বড় মন্দির হচ্ছে, আর্ট কালচার, হিন্দুস্তানি সঙ্গীত, এগুলো দরকার আছে তা না, কিন্তু এইগুলো যখন মানে আসল বস্তুকে অতিক্রম করে যায়, মানে দেশ রক্ষার দায়িত্ব, এই জিনিসগুলোকে অতিক্রম করে যায়। হ্যাঁ, এটা হচ্ছে মহামতি প্লেটোর কথা, যে এই যে দেশে শিল্প সাহিত্য এই সম্মুখে এটা মানে হয়ে যায়, বেশি প্রাধান্য পায়, তারা সেই দেশের আলটিমেটলি পতন হয়ে যায়। যার জন্য উনি বলেছিলেন রোম সাম্রাজ্য স্পার্টানদের দ্বারা ধ্বংস হয়ে গেছিল। তো এই আমাদের যে কারণে আমরা এত বেশি ওই দিকে মেতে উঠেছিলাম, যে দেশ রক্ষার যে ব্যাপারটা সেইটা আমরা ভুলে যাচ্ছিলাম, আর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব।
কোন রাজা বড় বা কোন জাত বড়, এইসব নিয়ে আমরা এত মেজরিটি ছিলাম, যার জন্য বৈদেশিক আক্রমণ, বিশেষ করে জবনদের আক্রমণের সময় আমরা নিজেদেরকে করতে পারলাম না, রেস্কিউ করতে পারলাম না। তো এই জন্য যে জাতির কথা, মানে হিন্দু জাতির কথা, ওই হিন্দু শব্দটা আমরা উজ্জ্ব রেখেছিলাম বিভিন্ন করে, মানুষ নিজের ভেতর থেকে মন্থন করুক আমরা কি বলতে চাইছি। এই কারণে হিন্দু শব্দটা উজ্জ্ব রেখে জাতির কথা বলে হিন্দুর গৌরব আমরা প্রচার করেছি, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, বাকিটা আমি বলছি জাতির কথা সম্বন্ধে। এই জাতির কথাতে আমরা আসলে যারা যুব সমাজ, আমরা চেয়েছিলাম যে এই যুব সমাজকে নিয়ে আসা হবে, বিশেষ করে ছাত্র সমাজকে। কারণ কি, আমরা যেটা দেখেছি বামপন্থীরা তাদের মিথ্যাটাকে এত বছর চালাতে পেরেছে কারণ তাদের সাথে যুব সমাজ, ছাত্র সমাজ কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো সেই কারণে আমি শিক্ষক হিসেবে করেছি, আমার যে ছাত্রছাত্রী বলুন বা মানে যে যুব সমাজ, তাদের মধ্যে জাতির কথাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। যেটা এবং জাতির কথায় কি, জাতির কথায় আমরা কিন্তু বিশেষ করে যেটা হিন্দু অন্য সংগঠন, আমি তাদের ছোট করছি, মানে কোনোভাবে মানে অন্যভাবে নেবেন না, যে একটা গোঁড়ামো বা একটা সংগঠন, হ্যাঁ, অনেক নিয়ম, সেই জায়গাটাকে আমরা খুব শিথিল রেখেছি। জাতির কথাটাকে একটা পরিবারের মতন করে রেখেছি। মানে জাতির কথায় এসে নিছক আড্ডা গল্প, এই যে আপনি দেখছেন যে জ্যোতির্ময় বাবু, ওনাকে কিন্তু কেউ প্রেসিডেন্ট হিসেবে ভাবে না, উনি হচ্ছেন সবার কাছে জেঠু। তো এই যে আমরা একটা পারিবারিক একটা সম্পর্ক, জাতির কথা পরিবার তৈরি করতে পেরেছিলাম, এটা আমাদের কাছে সার্থকতা। এবারে জাতির কথা কাজ ছিল বা আছে কি, ঠিক অনুশীলন সমিতির মতন। তো আমরা দেখি কি সংগঠন প্রতিবাদে বিশ্বাসী, কিন্তু তপনদার হিন্দু সংগতি একমাত্র সংগঠন ছিল যারা প্রতিকার, প্রতিরোধ, প্রতিশোধ এ বিশ্বাসী ছিল। তো জাতির কথা তার সীমিত সামর্থ্যে এই প্রতিকার প্রতিশোধ মানে পাল্টা, যেটা গোপাল মুখার্জি করেছিলেন গ্রেট ক্যালকাটা কিলিং এর সময়, উনি বলেছিলেন ওরা একটা মারলে তোমরা পাল্টা 10টা মারবে। এইভাবেই কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিং এ কিন্তু এই মুসলিম লীগ কিন্তু পরাজয় স্বীকার করেছিল। সুরাবর্দিকে কিন্তু বেলেঘাটার গান্ধীর আশ্রমে গিয়ে গান্ধীর পা ধরে মানে ধুলো চাটতে হয়েছিল গোপাল মুখার্জির কাছে। তো জাতির কথা এইভাবেই কিন্তু ইটের বদলা পাটকেল এর দিয়ে জবাব দেয়। আমাদের কিছু কিছু কাজ আমরা বলছি, আমাদের কোনো রাগঢাক নেই, তাতে আমাদের কোনো সমস্যা নেই। প্রথম আমরা যেটা করেছিলাম 2008 সালে, এই শুনেছিলাম পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস। এবারে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসের ইতিহাসে যাচ্ছি না, আমরা মোটামুটি সবাই এখন জেনে গেছি। কিন্তু সেই সময় কি হতো, অধিকাংশ সংগঠনই বলুন বা যাই বলুন, আবারও বলছি আমি কাউকে ছোট করছি না, তারা ঘরে বসে আলোচনা করতো পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস। জাতির কথা প্রথম 2008-এ 40 থেকে 50 জন মানুষকে নিয়ে, 2018-তে ক্ষমা করবেন, 2018-তে প্রথমবার রাস্তায় নেমে উত্তর 24 পরগনাতে তারা মিছিল করে এবং অভূতপূর্ব সেখানে মানুষের সাড়া পায়। এটা প্রথম কাজ। এরপরে এই আমাদের এখানের রায়চকে জানেন আপনারা, ভাষা আন্দোলনের জন্য রাজেশ, তাপস এনারা প্রাণ দেন দাড়িভিট কলেজে, একটা ইসলামপুর দাড়িভিট কলেজে। সেই সময় সেই দাড়িভিট স্কুলেতে রাজেশ, তাপস বর্মন এরা শিক্ষক চেয়েছিলেন, আরবি উর্দু শিক্ষক জোর করে চাপানোর চেষ্টা হয়েছিল। তো সেই সময় কিন্তু আমরা নন্দনের রানুছায়া মঞ্চে আমরা সেখানে প্রতিবাদ সভা করি, যেটা হচ্ছে একদম বামপন্থীদের মানে বলতে পারেন একদম মানে তাদের পীঠস্থান। সেই বামপন্থীদের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু সেইখানে কিন্তু আমরা সেই কার্যক্রম করি, ধিক্কার জানানো হয়। এবং সেই সময় তহা সিদ্দিকী ফুরফুরা শরীফের একটি কথা বলেছিলেন বলে পাল্টা তহা সিদ্দিকীও বলা হয় যে তুমি চোখ পাকালে পাল্টা কিন্তু জাতির কথাও চোখ পাকাবে, চোখের বদলা কিন্তু চোখই হবে। এরপরে আমরা প্রায় দেখি যে এই যে এখানকার যে কিছু কুলাঙ্গার বামপন্থী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মোহাম্মদ সেলিম ইত্যাদিরা, সুবোধ সরকার, এরা ওই ইয়েতে মসজিদের সামনে দাঁড়িয়ে গরু খেয়ে বলেছিল যে আমি কি খাবো কি পরবো সেটা নিয়ে কেউ কথা বলতে পারবে না। ঠিক আছে, আমরাও সেরকম এখানে যেহেতু তারা বামপন্থী, সেই জন্য বামপন্থী একটি পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আমরা শুয়োরের মাংস খেয়ে পাল্টা সেখানে আমরা মোহাম্মদ সেলিমকে আহ্বান জানাই লাইভে যে আপনি আসুন আমাদের সাথে শুয়োরের মাংস খেয়ে আসুন, আমরা ভাইচারা করি। তো কোনো বামপন্থী সেখানে আসেনি। এবং যখনই আমরা দেখি যে কোনো গরুর মাংস দিয়ে উত্তক্ত করা, পাল্টা সঙ্গে সঙ্গে আমরা সেখানে শুয়োরের মাংস ছবি খাওয়া দাওয়া দিয়ে দিই। এবং এখন কিন্তু ফেসবুকে এই শুয়োরের মাংস দেওয়ার ট্রেন্ডটা অন্তত বাংলায় কমেছে। এই ইটের বদলা পাটকেল, এই গরুর মাংস দেওয়ার ট্রেন্ডটা পাল্টেছে। এরপরে আমরা প্রতিবারই দেখে আসি দুর্গাপুজোর সময় এই কিছু বড় বড় দুর্গাপুজোয় কলকাতায় চার্চ থেকে বাইবেল,
তারপরে ইয়ের থেকে মুসলিম সমাজের পক্ষ থেকে কোরআন বিতরণ করা হয়। আমরাও সেরকম পরপর 2 থেকে 3 বছর 25শে ডিসেম্বর চার্চে ঢুকে আমরা গীতা বিতরণ করেছি, সেই ভিডিও আছে। এবং কেউ যদি ভাবেন যে হাওয়ায় কথা হচ্ছে, হাওয়ায় কথা না, জাতির কথার কাছে প্রতিটি প্রমাণ আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সেই সমস্ত কার্যক্রম কিন্তু দেখে নিতে পারবেন, বা ব্যক্তিগতভাবে আমাদের ইউটিউব জাতির কথা ভয়েস অফ সনাতন চ্যানেলে গিয়ে এইসব দেখতে পাবেন। এছাড়া নামটা একটু ইউটিউব চ্যানেলের নামটা একটু আবার বলে দিবেন, আমি ভিউয়ারদের বলে দেব যাতে ফলো করে তারা ইউটিউব চ্যানেলের নামটা একটু আবার বলে দিবেন। জাতির কথা, JATIR, জাতির KOTH বা KATH, জাতির কথা KATH ব্র্যাকেটে ভয়েস অফ সনাতন। এছাড়া আমরা প্রচুর শর্ট ফিল্ম বানাই লাভ জিহাদের উপরে, ল্যান্ড জিহাদের উপরে, এবং তাছাড়া গোপাল মুখার্জির গ্রেট ক্যালকাটা কিলিং এর উপরে আমাদের একটা 50 মিনিটের শর্ট ফিল্ম, যেটা খুবই প্রশংসা পেয়েছিল সেই সময়। গোপাল মুখার্জির 85 বছর বয়সে BBC কে দেওয়া ইন্টারভিউ, সেই ইন্টারভিউ এর উপরে ভিত্তি করে আমাদের তৈরি। আমরা এরকম প্রচুর শর্ট ফিল্মও বানাই। এইভাবে জাতির কথা কাজ করছে। আমরা চেষ্টা করব এই সবগুলো জিনিস যাতে আমরা আমাদের পেজ থেকে শেয়ার করতে পারি, কারণ জাতির কথা যে কাজগুলো করছে আমরা যতটুকু দেখেছি পশ্চিমবঙ্গের অন্য কোনো সংগঠন অন্তত সোশ্যাল মিডিয়ায় এত ভালো কাজ করছে বলে আমাদের জানা নেই। দুঃখিত জয়জিৎ বাবু, আপনি বলতে পারেন আপনাকে থামানোর জন্য। হ্যাঁ, এছাড়া আমরা যেমন এই আগের বছর কেরালা স্টোরি, আমি একটা খুব ভালো বলি, শুনলে ভালো লাগবে সবার। কেরালা স্টোরি দেখার পরে আমারই এক ছাত্রী, সে আমার প্রাক্তন ছাত্রী, সে নিজে থেকে বলে যে স্যার আমরা কি কেরালা স্টোরি মতন এখানে করতে পারি না? আমি বললাম করতে পারি, কিন্তু সেখানে কিন্তু অনেক সাহসী দৃশ্য থাকবে, পারবি তো করতে? তখন সে বলেছিল হ্যাঁ স্যার, হিন্দুত্বের স্বার্থে করব। আর আপনি যখন করবেন সেখানে তো জানি আমার সম্ভ্রমের কোনো রকমের কোনো বাজে কিছু হওয়ার ইয়ে নেই। সেই ফিল্ম আমরা করি, এবং সেই ফিল্মটি করার পরে আমরা অভূতপূর্ব আমরা মানুষের কাছ থেকে সাড়া পাই। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা শর্ট ফিল্ম করে যাচ্ছি, এবং আমরা প্রচুর হিন্দুত্ববাদী গানও বানাই। একটি হিন্দুত্ববাদী গান আপনাদেরকে ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি। হয়তো অনেকেই বলবে যে আমরা উই শ্যাল ওভারকাম থেকে চুরি করেছি, কিন্তু দেখুন সুর, যে কোনো সুর, সে কোনো সুরকে নিয়ে কিন্তু যে নিজের মতন করে কিন্তু কথা দেওয়া যায়। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি পুরো রেসপেক্ট রেখে বলছি, তিনি কিন্তু পুরনো সেই দিনের কথা, স্কটল্যান্ডের কবি রবার্ট বার্নসের অড ল্যাং সাইড থেকে তিনি কিন্তু অনুপ্রাণিত হয়ে তিনি বাংলায় পুরানো সেই দিনের কথা করেন, তিনি ক্রেডিট দিয়েছিলেন। সেরকম আমরাও কিন্তু এই পিট সিগার, যিনি এই উই শ্যাল ওভারকাম লিখেছেন, তাকে ক্রেডিট দিয়ে আমরা একটা বানিয়েছি। এটাকে আপনারা আপনাদের মধ্যে ছড়িয়ে দেন। হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই একদিন, ও অখণ্ড ভারত আমাদের বিশ্বাস, হিন্দু রাষ্ট্র চাই একদিন। জাতপাত করো না ভাই, সোনার বাংলা চাই, সোনার ভারত চাই একদিন, ও অখণ্ড ভারত আমাদের বিশ্বাস, হিন্দু রাষ্ট্র চাই একদিন। আমরা এরকম গান কিন্তু বানাই, সবাইকে বলবো। এই হচ্ছে সুন্দর হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমাদের ইনবক্সে কিছু কোশ্চেন এসেছে, আমি কিছু কোশ্চেন কি করতে পারি? আপনাদের দুজনকে উদ্দেশ্য করে কিছু কোশ্চেন এসেছে। আচ্ছা, একটা কোশ্চেন এসেছে আমাদের ইনবক্সে, কেউ যারা, আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলবো, ইনবক্সে কমেন্ট না করে এখানে সরাসরি ফেসবুকে কমেন্ট করলে আমাদের জন্য পড়তে একটু সুবিধা হয়। আচ্ছা, একটা কোশ্চেন এসেছে জয়জিৎ বাবুকে, সরি জ্যোতির্ময় বাবুকে। জ্যোতির্ময় বাবু, আপনি অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের নির্বাচন প্রত্যক্ষ করছেন, 2024-এ আপনার প্রেডিকশন কি? আচ্ছা, এখানে সরাসরি একটু রাজনৈতিক একটি প্রশ্ন করা হয়েছে, তো 2024-এর ইলেকশন নিয়ে আপনার কোনো প্রেডিকশন বা কি হতে যাচ্ছে সেরকম কিছু যদি আপনি শেয়ার করতে চান, আপনি বলতে পারেন। ব্যাপারটা হচ্ছে 2019-এ যে ইলেকশনটা হয়েছিল, সেখানে তখন কিন্তু কেউ ভাবতে পারেনি যে বিজেপি 18টা লোকসভায় সিট পেয়ে যাবে, এতগুলো সিট পেয়ে যাবে কেউ ভাবেনি। পশ্চিমবঙ্গের নিরিখে বলছি আমি, এই 10-12টা এরকমই ভাবা হয়েছিল, কিন্তু বিজেপি 18টা সিট পেয়ে গেছিল। এবং এর ফলশ্রুতি হিসেবে কি হয়েছিল, তৃণমূল তার অ্যাকচুয়াল কন্ডিশনটা খুব ভালো মতো বুঝে গেছিল, খুব ভালো মতো বুঝে গেছিল, এবং যার জন্য 21-এর লোকসভায় এই বিধানসভার ইলেকশনে বিজেপিকে হারাবার জন্য যা যা করা দরকার প্রশাসনিক এবং অন্যান্য ভাবে সেই কাজগুলো করেছিল, এবং যার জন্য 21-এ যারা ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসবে, সেটা কিন্তু বিজেপি আসতে পারেনি। এবং এক হিসেবে অনেক
মানে প্রত্যাশার অনেক কম নিচে নেমে গেছিল, যদিও সেটা আগের থেকে অনেক বেশি, কিন্তু প্রত্যাশার থেকে অনেক কম কিন্তু আমরা জাতির কথার পক্ষ থেকে প্রেডিকশন করেছিলাম যে বিজেপি 70 থেকে 80টার বেশি সিট পাবে না, মানে বিধানসভা। এই প্রসঙ্গে আমি বলি যে ইন্দিরা গান্ধী যখন ইলেকশনে বলছি, ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন, ঠিক তারপরে যে ইলেকশনটা হলো, যে এখানে সবাই জানত কংগ্রেস দুটো একটা সিট পাবে, কিন্তু ইন্দিরা গান্ধীর ওই সহানুভূতির হাওয়ায় কি হলো, কংগ্রেস অনেক সিট পেয়ে গেল, 8-10টা কি তারও বেশি সিট পেয়ে গেল। আমাদের যে দমদম কেন্দ্র, যেখানে যে বামপন্থীদের দুর্গ, সেখানে কংগ্রেসের একজন মানে কেউ চেনে না এরকম একজন লোকসভায় জিতে গেল। অর্থাৎ সেই সময় বামপন্থীরা ওরা যে সাইন্টিফিক রিগিংটা করতো, সেইটা তারা ওই সময়টা তারা ভেবেছিল দরকার নেই, এমনি আমরা জিতবো। এই কারণে কি হলো, কিন্তু তারপরেই যখন ইলেকশন হলো আবার বিধানসভার, তখন আবার কংগ্রেস সেই হয়ে গেল। তো এখানেও ঠিক এই একই জিনিস, কিন্তু সেজন্য 24-এর ইলেকশনটায় আমি জানি না তৃণমূল কতটা জল মেশাতে পেরেছে। যদি তৃণমূল জল মেশাতে না পারে, এই ইলেকশনে কিন্তু বিজেপি একটা মিরাকল রেজাল্ট করবে, এবং সেটাই তৃণমূলের খুব দ্রুত পতনের কারণ হবে। আমরা জাতির কথা থেকে প্রেডিক্ট করছি 22 থেকে 25টা সিট। আর যেটা যেটা তুমি বলেছিলে যে বিজেপির জন্য বলছেন যে 22 থেকে 25টা সিট। হ্যাঁ, আর দমদমের ব্যাপার, দমদম যদি জিতে যায়, তাহলে আর দমদম যদি জিতে যায়, বিজেপি যদি দমদম জিতে যায়, আমি বলছি জিতলে আমি সব থেকে আনন্দ পাবো, কিন্তু আমি বলছি বিজেপি দমদমে জিতবে না। কিন্তু বিজেপি যদি দমদম সিট পেয়ে যায়, তাহলে কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবে, হ্যাঁ, 30-এ না 35-এ কিচ্ছু বলা যায় না। মানে তৃণমূল হয়তো 9-10টা সিটে যাবে। একটু থামাচ্ছি আপনাদেরকে, আমাকে একটা প্রশ্ন রয়েছে যে দমদম কেন্দ্রে কে কে প্রার্থী হচ্ছে? আচ্ছা, দমদম কেন্দ্রে বিজেপি থেকে প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত, তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক সৌগত রায়, এবং সিপিএম থেকে প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী। এই তিনজনই প্রার্থী রয়েছে, কংগ্রেস জোট প্রার্থী, তাই সিপিএম এর প্রার্থী রয়েছে, কংগ্রেসের কোনো প্রার্থী নেই। হ্যাঁ, এবার বলুন আপনি জ্যোতির্ময় বাবু। হ্যাঁ, সৌগত রায় এখানে তো 14 থেকেই ক্যান্ডিডেট আছেন, উনি জিতে আসছেন, 14 সাল থেকেই জিতে আসছেন। এবং বিজেপির ব্যাপারটা হচ্ছে পানিহাটি, এই আমাদের দমদমে শিলভদ্র দত্ত, উনি তো ব্যারাকপুরের এমএলএ ছিলেন, তৃণমূলের, বিজেপিতে এসছিলেন, কিন্তু মানে মানুষের মনের মধ্যে, সাধারণভাবে কমন ম্যানের মধ্যে শিলভদ্র দত্ত কিন্তু অতটা তার প্রভাব নেই, প্রচার নেই, বা অতটা বেশি তার সম্বন্ধে মানে মানুষের কিউরিসিটি নেই। কারণ এখানে শ্রমিক ভট্টাচার্যের মতো ক্যান্ডিডেট গত ইলেকশনে হেরে গেছে। শ্রমিক ভট্টাচার্য অনেক পরিচিত নাম, এবং বাড়িও তার সল্ট লেকে, সেই দমদমেরই মানুষ, যদিও শিলভদ্র দত্ত এখানেই ক্যান্ডিডেট। আর সুজন চক্রবর্তী, ডক্টর সিপিএম এর খুব ভারী ক্যান্ডিডেট, ধারে ভারে অনেক ভারী ক্যান্ডিডেট। কাজেই ব্যাপারটা হচ্ছে যে এই দুজনের মধ্যে ভোট কাটাকাটির সম্ভাবনাটা খুব আছে, এবং এবার বামপন্থী যারা, তারা কিন্তু এবার সুজন চক্রবর্তীকে ভোটটা দেবে। গতবার যেরকম বামপন্থীরা তারা নিজেদের ভোটটা দেয়নি, একমাত্র যারা কট্টর পার্টির মেম্বার বা এই ধরনের যারা সাধারণ বামপন্থীরা, তারা কিন্তু বিজেপিকেই বলেছিল, ভোট দিয়েছিল, কারণ তারা মনে করেছিল যে যদি একে সরাতে হয় তাহলে কিন্তু মানে বিজেপিকে ভোটটা দিতে হবে। আমি একটু বলছি, তখন বোধহয় নেপাল দেব ভট্টাচার্য বোধহয় দমদমে প্রার্থী ছিলেন, এবং তিনিও প্রায় 1,25,000-এর কাছাকাছি কিন্তু ভোট পেয়েছিলেন। কিন্তু ওই ভোটটা যদি তখনই শ্রমিক বাবুর কাছে চলে যেত, হয়তো ওই সময় শ্রমিক বাবুই জিতে যেতেন 2019-এর ইলেকশনটা, যদি সিপিএম তখনই এত ভোট না কাটতো। না, ওই 1 লক্ষ যে ভোটটা পেয়েছিল বামপন্থীদের, কিন্তু দমদম হচ্ছে মানে কি বলবো, যাদবপুর আর দমদম, এই দুটো কিন্তু বামপন্থীদের সত্যিকারের গড় বলতে যেটা লেনিনগড় বলে তো জায়গা আছে, লেনিনগড় বলে জায়গা আছে, স্টালিন বলছি, অ্যাঙ্গলসনগর আছে, এরকম সব জায়গা আছে। এগুলো, এটা হচ্ছে দমদম আর যাদবপুর, এগুলো কি বলবো, এগুলো রক্ত যেন বামপন্থী, এরকম ব্যাপার ছিল। তো সেইখানে তার মধ্যেও ওই শ্রমিক লাহিড়ী যে এত ভোট পেয়েছিল, শ্রমিক না, ওই যে আপনি যেটা নেপাল দেব ভট্টাচার্য, সরি, নেপাল দেব ভট্টাচার্য,
কিন্তু এবার যেহেতু এবং এবার বামপন্থীরা তারা ঠিক করেছে আমাদের ভোটটা আমাদের পার্টিকেই দেবো। তো সেই হিসেবে আমি বলছি ভোট ভাগাভাগিতে যদিও এর ওপরে অনেকে রাগ আছে সৌগত রায়ের ওপর, কিন্তু সেই হিসেবে তার জেতার কথা। যদি সেই সিটে বিজেপি জিতে যায়, তো এরকম যদি মিরাকল হয়, এই ঘটনাটা যদি ঘটে, বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে 35টা সিটেও চলে যেত, মানে তৃণমূল 9-10-এ নেমে যাবে। তা নইলে আমাদের প্রেডিকশন 20 থেকে 22, আর খুব ভালো হলে 25। কেন কি ওই একটা ভয়টা কাজ করছে, কেন ওই ভয়টা কেন কাজ করছে যে তৃণমূল কতটা ম্যানেজ করতে পেরেছে, কতটা জল মেশাতে পেরেছে, এবং সেন্ট্রাল ফোর্সকেও কিন্তু তারা বহু জায়গায় ম্যানেজ করেছে। তারা বিভিন্ন রকম এই যে আজকেই তো শুভেন্দু যে ভাঙড়ে মিটিং করতে দিল না, বললো ওখানকার যে ইনচার্জ, সেন্ট্রাল ফোর্সের ইনচার্জ, সে চেয়েছিল একটা ভালো একটা মোটামুটি সেটা হায়ার পোস্টে আছে, তার একটা থাকার মতো জায়গা, তাকে ওখানকার যে এমএলএ তার যে বৃদ্ধাবাস আছে সেখানে একটা ভালো ভালো গাড়ি বাড়ি এসি বাড়ি টাড়ি দিয়েছে, এবং এই বিরুদ্ধে শুভেন্দু উপরতলায় কমপ্লেন করেছে। এবং স্ট্রং রুমে যেখানে রাজ্য পুলিশের কোনো জায়গা নেই, আসতে পারে না, সেখানে এসপি টেসপি আসছে। এবং এই ধরনের করে যদি কিছু বা ভোটের সময় কতটা কি ম্যানেজ করতে পেরেছে, যদি ম্যানেজ করতে না পারে, এবারে কিন্তু বিজেপির রেজাল্ট, কারণ হিন্দুরা কি বলবো, আমার ধারণা অনুযায়ী 80 to 90% এবার বিজেপিকে ভোট দিয়েছে। আচ্ছা, আমার কাছে এখনই একটা কোয়েশ্চেন এসেছে, আমি যদি আমি রাজনৈতিক কোয়েশ্চেন নিতে চাচ্ছিলাম না, তবু একটা কোয়েশ্চেন এসেছে। 21-এর নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের হিন্দু সংগঠনগুলি বিজেপি কর্মীদেরকে যথেষ্ট সাহায্য করতে পারেননি, এরকম একটা কোয়েশ্চেন আমাদের একজন ভিউয়ার করেছেন। এর সাথে কি আপনারা একমত, বা আপনাদের মতামত আমি জানতে চাই সরাসরি। শোন, পশ্চিমবঙ্গের হিন্দু সংগঠনগুলো দুর্বল, এটা একটা জিনিস মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে যে হিন্দু সংগঠনগুলো আছে, এবং আমার নিজেরও স্বীকার করতে নেই, ও অসুবিধা নেই, যে আমরাও কিন্তু সেই হিসেবে দুর্বল। কারণ সংগঠনকে শক্তিশালী রাখতে গেলে অর্থ এবং মাসল পাওয়ার দুটোরই দরকার আছে, যদি শক্তি সেই দিকে কিন্তু আমাদেরও অভাব আছে। আর একটা কথা বলি, পশ্চিমবঙ্গে কোনো হিন্দু সংগঠন নেই, ওগুলো সবই হচ্ছে বিজেপির মানে শাখা সংগঠন। হিন্দু জাগরণ বলুন, বিশ্ব হিন্দু পরিষদ বলুন, পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বলছি, আরএসএস বলুন, রামসেনা বলুন, যাই বলুন, এগুলো সবই হচ্ছে বিজেপির শাখা সংগঠন। হিন্দু সংগঠন এখানে আমি একটুখানি বলতে চাই, হিন্দু সংগঠন মানে কি? তপন ঘোষের হিন্দু সংগতি কি ছিল? তপন ঘোষের হিন্দু সংগতি ছিল যেখানে বিজেপি বলে, বিজেপি নয়, তৃণমূল নয়, কংগ্রেস নয়, সিপিএম নয়, সেখানে হিন্দুত্ববাদ, সেখানে না চলতো দিদি, না চলতো মোদি। যেমন আমি বলি মুসলিম সমাজ, সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, এইটা বুঝতে হবে। এই জায়গাটাতেই না আমরা বুঝছি না বলে হিন্দু সংগঠন এখানে দানা বাঁধতে পারে না। যে মুহূর্তে দেখবে ইসলামের ওপর আঘাত, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এর মুসলমান এক হয়ে কিন্তু তাদের শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এখানে সেটা নয়। তপন ঘোষ যেটা পেরেছিলেন যে হিন্দু সংগতিকে রাজনীতির ঊর্ধ্বে নিয়ে গিয়ে সেখানে বিজেপি, তৃণমূল এবং বিশেষ করে বিজেপি এবং তৃণমূলের যারা হিন্দুত্ববাদী যোদ্ধা মানসিকতা যাদের, তাদেরকে নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করতে পেরেছিলেন, যেই জন্য অরাজনৈতিকভাবে ওই রানী রাসমণি রোডে কলকাতায় 1.5 লক্ষ 2 লক্ষ লোক নিয়ে মিছিল করা, আগ্রাসী মিছিল করা, এটা তপন ঘোষের পক্ষেই সম্ভব হয়েছিল। জাতির কথাও এই ঘরানায় বিশ্বাসী। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। জাতির কথা জেনারেল সেক্রেটারি যিনি, তিনি হচ্ছেন বিজেপির এখানে মিডিয়া সেলের দায়িত্বে, আর জাতির কথার যিনি যুব সভাপতি, তিনি হচ্ছেন এখানকার তৃণমূলের যুবর দায়িত্বে। দুজনে যখন আমাদের এই জাতির কথার মিটিং আছে, কেউ দিদি মোদি করে না, আবার দুজনে যখন বাড়ি যায় তখন কিন্তু দিদি মোদি করে ওই স্কুটিতে যেতে যেতে ফাটিয়ে ঝগড়া করে। কিন্তু যখন জাতির কথায় আসছে তারা কিন্তু দিদি মোদি করছে না। এই জন্য পশ্চিমবঙ্গের বুকে যে আপনারা বলছেন না যে এখন যেসব যে কোনো সংগঠন, যে কোনো হিন্দু সংগঠন, এগুলো হিন্দু সংগঠন না, এখানে সবই বিজেপির কর্মী। আচ্ছা, তাহলে আপনি বলুন যে যদি কোনো হিন্দু সংগঠন প্রথমেই বলে দেয় যে না বিজেপিকে ভোটটা দাও, তাহলে কেন তৃণমূলের কোনো হিন্দুত্ববাদী সেই সংগঠনে আসবে? তৃণমূলে হিন্দুত্ববাদী প্রচুর আছে, আমাদের সাথেই যোগাযোগ আছে এরকম কট্টরপন্থী হিন্দু যারা তৃণমূল করেন, কিন্তু তারা কেন আসবেন? আমি যদি বলে দিই আমি যদি এবারে বলি যে না জাতির কথা থেকে মোদিকে ভোট দিন, তাহলে কেন তৃণমূলের লোক কেন বিজেপি বিয়েতে জাতির কথায় আসবে? সেই জন্য পশ্চিমবঙ্গে কোনো হিন্দুত্ববাদী সংগঠন নেই। আই এম সরি টু সে, পশ্চিমবঙ্গে যা আছে সবই এই যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে সাধুদের মিছিল হয়েছে,
বিএইচপি করেছে, সেটা সাধুরা ছিলেন, কিন্তু সেখানে সবাই ছিল হচ্ছে বিজেপির লোক। সেখানে রুদ্রনীল ঘোষ কেন ছিলেন, সেখানে কৌস্তব বাগচি কেন ছিলেন, সেখানে দেবজিৎ কেন ছিল? তারা তো বিজেপির লোক, তারা কেন ছিল? তো ওখানে কিন্তু এখানে পশ্চিমবঙ্গে কোনো হিন্দুত্ববাদী সংগঠন নেই, পশ্চিমবঙ্গে সবই বিজেপিরই শাখা সংগঠন এগুলো। ওকে ওকে ওকে, আমরা প্রায় আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষের দিকে এসেছি। আচ্ছা, আমাদের আমরা সেগমেন্ট ঠিক করেছিলাম যে আমরা অনেক ভারী ভারী রাজনৈতিক কথা বলবো, তারপরে যেই আমাদের গেস্ট থাকে তার সাথে একটু কিছু রাজনীতি, কিছু ধর্ম, কিছু ব্যক্তিগত কিছু বিষয় মিলিয়ে একটা যেটাকে আমরা বলি ফায়ার রাউন্ড আর কি, ওটা করতে চাই। হ্যাঁ, আমি কিছু কিছু কোশ্চেন বলছি, আমি দুটো অপশন দেবো, আপনার যে কোনো একজনকে চুজ করতে হবে। ওকে, আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র্যাপিড ফায়ার রাউন্ড, বুঝতে পেরেছি। হ্যাঁ, র্যাপিড ফায়ার রাউন্ড, হ্যাঁ। আচ্ছা, শ্যামাপ্রসাদ মুখার্জি না প্রণবানন্দ স্বামী? প্রণবানন্দ স্বামী না থাকলে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে এই জায়গায় আসতেন না। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, এটা যার যার এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, ধর্মীয় কোনো বিষয় নয়। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? কোনোটাই না, কোনোটাই নয়, কোনোটাই না। কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান করে বন্ধু, মোহামেডানকে ফাঁকা মাঠে গোল দিতে দিও না। ঘটি নয়, বাঙাল নয়, আমরা হিন্দু, আমরা হিন্দু। আচ্ছা মোহামেডানকে গোল আচ্ছা দিতে দেব না, ইস্ট বেঙ্গল মোহনবাগান নয়। এবং যারা ইস্ট বেঙ্গলের সমর্থক তাদেরকে বলছি, তোমরা শপথ নাও আগামী দিনে ওই ঢাকাতে, ওই বরিশালেতে তোমরা ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি করে, তোমাগো যে জমি ছিল, তোমাগো যে জমি তোমাগো থেইকা ওই সুলেমান আজিজরা কাইরা নিছে, তোমাগো বাড়ির পিসি ঠাকমা যাদেরকে ধর্ষণ করছে, সেই তাদের বিরুদ্ধে বদলা লইয়া সেইখানে ইস্ট বেঙ্গলের তোমরা ওই লাল হলুদের পতাকা নিয়া, মশাল নিয়া জ্বালাও, তবেই হবে তোমাগো ইস্ট বেঙ্গলের সার্থকতা। যদিও আমি কিন্তু এদেশি, আমি বাঙালটা ভালোই বলি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ইস্ট বেঙ্গল সাপোর্টার। আচ্ছা ঠিক আছে, আমি তারপরের ইয়েতে যাচ্ছি। ডক্টর বিধানচন্দ্র রায় নাকি সিদ্ধার্থ শঙ্কর রায়? ডক্টর বিধানচন্দ্র রায়, অবশ্যই, সবকিছুর ঊর্ধ্বে উঠে। কেন? ডক্টর বিধানচন্দ্র রায় এই যে বাংলায় পূর্ববঙ্গ থেকে সেই সময় যে লক্ষ লক্ষ মানুষ তারা চলে এসেছিল, তাদেরকে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি কংগ্রেসের অনেক নীতির বিরোধী ছিলেন, মানে অল ইন্ডিয়া কংগ্রেসের, কিন্তু তিনি বুঝেছিলেন যে কংগ্রেস থেকে বেরিয়ে আমি কিছু করতে পারবো না, সেজন্য তিনি কংগ্রেসের মধ্যে থেকে পূর্ববঙ্গের বাঙালিদের অনেক জায়গা দিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা, পুরো আন্দামানটা আজকে পুরো বাঙালির হতো। আজকে যদি কমিউনিস্টরা সেই সময় ওই কালাপানি পেরোয় না বাঙালিদের না বলতো, তা সত্ত্বেও কথা না শুনে যেসব বাঙালিরা গেছিল সেখানে তারা অত্যন্ত ভালো আছে। এবং মিস্টার ভক্ত বহুদিন ওখানকার বিজেপির এমএলএ ছিলেন, এমপি ছিলেন। তা সেই জন্য এবং বিধান রায় এই যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তৈরি করেছিলেন ওই পূর্ববঙ্গ থেকে আসা মানুষগুলো, কিছু মানুষকে চাকরি দেওয়ার জন্য। যত মানুষ এসছিল তত মানুষকে জায়গা দেওয়ার মতো তো জায়গা তো পশ্চিমবঙ্গে ছিল না, কারণ 2/3 চলে গেল বাংলাদেশে, এই ইস্ট পাকিস্তানে, 1/3 এপারে থাকলো। তো 1/3 এর মধ্যে কতটা, আর তখন আমাদের দেশের আর্থিক সংকট তো কতটুকু, এর মধ্যেও বিধান রায় যা করেছেন, যদি বিধান রায় না থেকে যদি সেই সময় যদি ওই সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো কেউ মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে বাংলায়, বা জ্যোতি বসুর মতো কেউ মুখ্যমন্ত্রী, বাংলায় কিন্তু ডিজাস্টার হতো, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাস্তায়। আর এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট তথ্য দিই, এই বিধানচন্দ্র রায়ের একনিষ্ঠ শিষ্য ছিলেন কিন্তু আমাদের পরম পূজনীয় গোপাল মুখার্জি বা গোপাল পাঁঠা, যার জন্য কিন্তু আজকে আমরা এই পশ্চিমবঙ্গের এই উত্তর 24 পরগনায় বসে আছি, ভারতের অংশে বসে আছি, পাকিস্তানে বসে নেই, এই বিধানচন্দ্র রায়ের একনিষ্ঠ শিষ্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা 3 নম্বর কোশ্চেন, নেতাজির হিন্দুত্ব না সাভারকরের হিন্দুত্ব? অবশ্যই সাভারকরের হিন্দুত্ব, অবশ্যই সাভারকরের হিন্দুত্ব। আর এই প্রসঙ্গে আমি বলে দিই, সাভারকর আদর্শে দীক্ষিত হয়েই কিন্তু নেতাজি কিন্তু হিন্দুত্বের পথে এসেছেন। তথ্যটা এটা অনেকেই জানেন না, বলে দিই। নেতাজি যখন ক্যালকাটা মেয়রের যে ইয়েতে লড়াই করছেন, ইয়ের জন্য, মেয়র পজিশনের জন্য, তার প্রতিদ্বন্দ্বী হলেন কে? সাভারকর। এবং সাভারকর হেরে যান, এবং সাভারকর হেরে যাওয়ার বেশ কিছুদিন পরে সাভারকর নিজে ফুল হাতে নেতাজিকে গিয়ে অভ্যর্থনা জানান। তখন নেতাজি বলছে যে কি আপনি আমাকে অভ্যর্থনা জানাতে এসেছেন? বলে এই কারণেই জানাতে এসেছি সুভাষ,
কারণ তুমি তো চেয়েছিলে যে গণতান্ত্রিক মতে বা আমাদের দেশের মানুষের জন্য তুমি লড়াই করবে। তো রাজনীতি তো অনেক খেললে, কিছু করতে পারলে না। সেই জন্যে তোমাকে সশস্ত্র বিপ্লবে যেতে হবে। এই সাবা এবং একটা সময় অনেকেই জানে না, নেতাজি কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন এবং এই সাভারকারের দ্বারা অনুপ্রাণিত হয়ে, এবং একজন ফ্রেঞ্চ মহিলা, আমার এই মুহূর্তে নামটি আমি স্কিপ করে যাচ্ছে মাথা থেকে, এনাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে কিন্তু নেতাজি সশস্ত্র বিপ্লবে যান এবং ওনার মধ্যেও কিন্তু সেইভাবে কিন্তু ঘুরিয়ে হিন্দুত্বের আদর্শ ছিল। তো সাভারকারের আদর্শ দিয়ে হয়ে কিন্তু নেতাজি, এটা নিয়ে যার যেটা মনে হতে পারে হবে, কিন্তু এটা ইতিহাস, নেতাজি কিন্তু হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন। ওকে 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 তারপরের কোয়েশ্চেন, রাম না দুর্গা? এই প্রশ্নটার উত্তর দেওয়া খুব মুশকিল। দুর্গা রূপে রণচণ্ডী মহিষাসুর মর্দিনী, হিন্দু নারী সনাতনী আসছে অসুর দলনী, মহামায়া সনাতনী শক্তি রূপে গুণময়ী, আমার ঠাকুর অস্ত্রধারী মহিষাসুর মর্দিনী। এটি আমারই লেখা একটি কবিতা, সেইখান থেকে বললাম। মা দুর্গার আদর্শে দীক্ষিত হয়ে শ্রী রামচন্দ্র অসুরকে, রাবণকে বধ করেছিলেন। তো সেই জন্যেই আত্মা শক্তি নারী শক্তির শক্তিতে দীক্ষিত হয়ে ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে নিধন করেছিলেন। তো অবশ্যই মা দুর্গার আদর্শে দীক্ষিত হই আমরা সবাই বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক আছে, একদম শেষ কোশ্চেন, এটা একদম ভেবেচিন্তে জবাব দিতে পারলে ভালো হয়। এটা আমি দুটো নাম বলছি, যদি আপনারা চান অ্যাড করতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার? আমার মত হচ্ছে শুভেন্দু অধিকারী, অবশ্যই, কারণ তার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি। সুকান্ত মজুমদার খুব ভালো লোক, সৎ লোক, উনি ইউনিভার্সিটিতে পড়াতেন, উনি ডক্টরেট, সব ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের এই বর্তমান এই যে মানে একটা টার্ময়েল পরিস্থিতিতে, এই সময়তে শুভেন্দুর মতো মানুষকে শক্ত হাতে ধরা উচিত। মানে বদ ছাত্রদের জন্য যেরকম কড়া শিক্ষক দরকার, সেরকম পশ্চিমবঙ্গের বদদেরকে ঠান্ডা করার জন্য শুভেন্দুর মতন কড়া মাস্টারমশাই দরকার। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একজন মানুষকে কোনোদিন মুখ্যমন্ত্রী হিসেবে পেল না, যাকে পেলে পশ্চিমবঙ্গ কিন্তু প্রকৃত অর্থেই আবার কর্ণ সুবর্ণের গৌরব ফিরে পেত। তো প্রয়াত তপন ঘোষ, যে মানুষটি থাকবো, যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতো, হয় পশ্চিমবঙ্গের সব থেকে মানে সর্বসেরা সনাতনীদের জন্য মুখ্যমন্ত্রী হতে পারতেন। তপনদা, আপনার আত্মাকে জাতির কথার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য জানাই এই লাইভের মাধ্যমে। অবশ্যই। আচ্ছা, আজকে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু আপনাদের কাছে জানতে চাইবো, আজকে আমাদের লাইভ অনুষ্ঠানের প্রথম অতিথি আপনারা আমাদের পেজের, তো আমাদের পেজে এসে কিরকম লাগলো যদি আমাদের ফলোয়ারদের সাথে একটু শেয়ার করতেন। এটাই আমাদের শেষ প্রশ্ন, তারপরে আজকের জন্য আমরা শেষ করব এবং আগামী দিনে আপনাদেরকে আবার আমরা অতিথি হিসেবে চাইবো। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে আপনারা আবার আসেন। তো আপনারা কি বলতে চান? আমরা অত্যন্ত আনন্দিত যে এরকম ত্রিপুরা থেকে এরকম একটি হিন্দুত্ববাদী পেজ এরকম একনিষ্ঠভাবে যে লড়াই করছে, সেখানে আমাদের মতন একটি ক্ষুদ্র এরকম সংগঠনকে যে আপনারা আমাদের মনের কথা বলার সুযোগ দিয়েছেন, তাতে অত্যন্ত আমরা আনন্দিত। এবং আমরা ঈশ্বরের কাছে, প্রভু রাম, মা কালী, মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি আপনারা অনেক ব্যাপ্তি পান। আপনারা এই পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দেশ বিদেশে যত হিন্দু আছেন, যত বাঙালি আছেন, দেখুন বাঙালি বলতে কিন্তু আমি একমাত্র হিন্দুকেই বুঝি। আরবি নামধারী বাংলা বলতে পারে, কিন্তু আরবি নামধারী হয়ে সে কখনো বাঙালি হতে পারে না, যেটা আমি আগে এক্সপ্লেন করেছি। তো সমগ্র বাঙালির মনে আপনারা যাতে একটা গভীর রেখাপাত করতে পারেন, আপনাদের মধ্যে দিয়ে যাতে বাঙালি সমাজের সনাতনী চিন্তার উদ্রেক হয়, এটাই আমরা কাম্য। এবং কথা দিচ্ছি আগামী দিনে যখনই ডাকবেন তখনই পাশে পাবেন, আমরা থাকবো। এবং ওই যে বললাম, আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের পেজের মাধ্যমে ওই হিন্দু রাষ্ট্র চাই গানটার মধ্যে দিয়ে আবার বলবো যে জাতপাত করো না ভাই, সোনার বঙ্গ চাই, সোনার ভারত চাই একদিন, মনে আছে বিশ্বাস, আমাদের বিশ্বাস, হিন্দু রাষ্ট্র চাই একদিন। এবং আশা করি আপনাদের মতন মানুষের হাত ধরেই একদিনকে ভারত আবার জগৎ সভায় হিন্দুত্বের আসন, শ্রেষ্ঠ আসন, সনাতনীদের শ্রেষ্ঠ আসন নেবে। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।
অনেক অনেক ধন্যবাদ জ্যোতির্ময় বাবু, আপনাকেও জয়জিৎ দা, আপনাকেও, পুরো জাতির কথা সবাইকে। আবারও আপনাদেরকে একদিন আমরা অতিথি হিসাবে পাবো এই আশা রাখছি, এবং জাতির কথাকে অনেক শুভেচ্ছা। হিন্দুদের অস্তিত্ব রক্ষার্থে আরো যাতে আপনারা এগিয়ে যেতে পারেন সেই শুভকামনা রইলো। ত্রিপুরাবাসীর তরফ থেকে, ত্রিপুরা সকল হিন্দুত্ববাদীর তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে আমরা এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি, এবং আমাদের ফলোয়ার্সদেরকেও বলছি আপনারা যান জাতির কথা ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যেভাবে পারেন জাতির কথাকে ধন্যবাদ। এবং আমাদের যে পেজটি রয়েছে ত্রিপুরা হিন্দু সৈনিককে যেভাবে পারেন আপনারা সহায়তা করুন। এবং আপনারা চাইলে, আমাদেরও ইচ্ছা রয়েছে, আবারও আমরা আশা করি জাতির কথাকে আমরা আমাদের অতিথি হিসাবে আরেকদিন পেয়ে যাব। তাহলে আজকে আমরা পশ্চিমবঙ্গের এখানেই বিদায় সকলকে নিচ্ছি। পশ্চিমবঙ্গের সকলকে বলি, সনাতনী হিন্দু সৈনিক ত্রিপুরাকে আপনারা ফলো করুন, এবং পুরো পশ্চিমবঙ্গের বুকে এর ব্যাপ্তি আরো অনেক বড়ভাবে আসুক। ধন্যবাদ। ওকে, শুভরাত্রি। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ, শুভরাত্রি। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।